আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। শি জিনপিং এর কঠিন চাল, ভারতীয় বিমান বাহিনীকে অকেজো করে দিল চীন পাকিস্তান। জরুরি ভিত্তিতে অত্যাধুনিক PL-15 অতি দূরপাল্লার বিমান বিধ্বংসী মিসাইল সরবরাহ করল চীন। উত্তেজনা বাড়ালে মোদিকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব, পাক প্রতিরক্ষা মন্ত্রীর হুঙ্কার। পালাচ্ছে ইসরায়েলি সেনারা, কোথায় পালাবে নেতানিয়াহু? একযোগে মার্কিন রণতরী ও ইসরায়েলে হামলা চালালো হুথি যোদ্ধারা। গাজার মতো কাশ্মীরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে বাড়িঘর, রাজনীতিকদের সতর্কতা। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন এরদোগান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধ উত্তেজনার মধ্যে পাকিস্তান বিমান বাহিনীকে জরুরি ভিত্তিতে অত্যাধুনিক PL-15 অতি দূরপাল্লার বিমান বিধ্বংসী মিসাইল সরবরাহ করেছে চীন। পাকিস্তান এই দূরপাল্লার মিসাইল হাতে পাওয়ায় আকাশ যুদ্ধে ভারতকে ছাড়িয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এই ঘটনায় দক্ষিণ এশিয়ায় বায়ু শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসলো, বিশেষ করে যখন যে কোনো সময় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ PL-15 মিসাইলের পাল্লা প্রায় 300 কিলোমিটার, গতি ম্যাক 5 বা তারও বেশি। অন্যদিকে ভারতের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফেলে মেটিওর মিসাইল রয়েছে, যার পাল্লা সর্বোচ্চ 200 কিলোমিটার। PL-15 মিসাইল ভারতীয় বিমানকে সরাসরি হুমকি হয়ে ওঠার আগেই ধ্বংস করতে পারবে, যা পাকিস্তান বিমান বাহিনীকে আকাশ যুদ্ধে প্রথমে আঘাত করার মতো সবচেয়ে বড় একটি সুবিধা দিবে। পাকিস্তান বিমান বাহিনীকে চীনের দেওয়া অত্যাধুনিক PL-15 নিশ্চিতভাবে আকাশ যুদ্ধে গেম চেঞ্জার হবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী সম্প্রতি তাদের সর্বশেষ JF-17 ব্লক 3 যুদ্ধ বিমানে শক্তিশালী PL-15 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ BVR মিসাইল সংযোজন করে প্রকাশ্যে প্রদর্শন করেছে। উল্লেখযোগ্য হলো, ছবিতে দেখা গেছে যে এই মিসাইলগুলি ডুয়াল এয়ারকের উপর স্থাপন করা হয়েছে, যা সাধারণত প্রদর্শনীর জন্য নয় বরং সরাসরি যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত দেয়। প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ক্লাস রিপোর্ট প্রথম এই তথ্য প্রকাশ করে। তাদের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের বিমানে দেখা PL-15 মিসাইলগুলি রপ্তানির জন্য সীমিত সংস্করণ PL-15E নয়, বরং চীনের এয়ারফোর্সের ব্যবহার করা আরও শক্তিশালী অভ্যন্তরীণ সংস্করণ। এটি বেজিং থেকে ইসলামাবাদে একটি জরুরি ভিত্তিতে অস্ত্র সরবরাহের ইঙ্গিত দেয়। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা গত কয়েক বছরের মধ্যে অন্যতম চরম পর্যায়ে থাকায় এই ধরনের গেম চেঞ্জিং অস্ত্রের আগমন দক্ষিণ এশিয়ায় সামরিক ও কৌশলগত সমীকরণ বদলে দিতে পারে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না দ্বারা তৈরি PL-15 মিসাইল চীনের পরবর্তী প্রজন্মের বায়ু যুদ্ধ কৌশলের কেন্দ্রবিন্দু। আর সেই PL-15 মিসাইল এখন পাকিস্তান বিমান বাহিনীর হাতে, যা ভারতীয় বিমান বাহিনীকে অনেক পিছিয়ে রাখবে। এটি রাডার সিকার দিয়ে সজ্জিত, যা মধ্যপথে টার্গেট আপডেট ও সঠিক লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম। এই কঠিন চ্যালেঞ্জের মুখে ভারতও নিশ্চুপ থাকবে না। বিশ্লেষকরা বলছেন যে ভারতীয় বিমান বাহিনীতে রাশিয়ার R-37M মিসাইল সংযোজন পাকিস্তানের নতুন PL-15 মিসাইলকে মোকাবিলায় একটি দ্রুত সমাধান হতে পারে। R-37M এর পাল্লা 400 কিলোমিটার এবং গতি ম্যাক 6, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়া সফলভাবে ব্যবহার করেছে। ইতিমধ্যেই ভারতের 260টিরও বেশি Su-30MK যুদ্ধ বিমান রয়েছে, যা R-37M এর জন্য আদর্শ প্ল্যাটফর্ম হতে পারে। এছাড়াও রাফেল প্ল্যাটফর্মে R-37M সংযোজনের কথাও বিবেচনা করা হচ্ছে। পাকিস্তানের হাতে পৌঁছানো চীনের PL-15 মিসাইল দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা কৌশলের গতিপথ বদলে দেবে। পাকিস্তানের PL-15 প্রাপ্তি এবং ভারতের সম্ভাব্য R-37M সংযোজন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। উভয় পক্ষই এখন পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে, যেখানে যে কোনো অপ্রত্যাশিত সংঘাত বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে।
উত্তেজনা বাড়ালে মোদীকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পুরো পাকিস্তান সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ এবং মোদী সরকারের যে কোনো আগ্রাসনের জবাব পুলওয়ামা ঘটনার মতোই শক্তভাবে দেওয়া হবে। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি। খবরে বলা হয়, আসিফ জোর দিয়ে বলেন, পাকিস্তান সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তির জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে। আসিফ হুঁশিয়ারি করে বলেন, যদি পরিস্থিতি উত্তপ্ত হয় আমাদের কেউ থামাতে পারবে না। যদি মোদী উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন তবে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব। সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমরা আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করেছি কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আমরা সেই সব সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি আরো বলেন, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধমকি বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি তিনি। খাজা আসিফ বলেন, পাকিস্তান উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তিনি বলেন, আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলে কেবল পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে। যুদ্ধে যেতে না চাওয়া অপ্রশিক্ষিত যোদ্ধা আর ফাঁকা ব্যারাক, চরম সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার ফ্রন্টে একের পর এক ভেঙে পড়েছে প্রস্তুতির দেয়াল। মোট কথা, নেতানিয়াহু সরকারের মাথায় হাত। রেডিও তেহরানের অনলাইন সংস্করণের প্রতিবেদনে অনুযায়ী ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়ার লাপিদ কঠোর ভাষায় সমালোচনা করে বলেছেন, ইহুদি হারেদি বা অর্থোডক্স সম্প্রদায়ের সেনাবাহিনীতে কাজ না করার প্রবণতা ইসরায়েলের রিজার্ভ সৈন্যদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। শাসক গোষ্ঠী তাদের এই অবস্থানকে সমর্থন করে সংকটকে আরো গভীর করছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলি শাসন ব্যবস্থা শুরু থেকেই হারেদি সামরিক পরিষেবার বিষয়টি অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা ডানপন্থী এবং বামপন্থী রাজনৈতিক নীতির মধ্যে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে। ইরানের বার্তা সংস্থা ইরনার বরাতে জানা গেছে, লাপিদের সাফ কথা যে সেনাবাহিনীতে চাকরি করবে না সে যেন সরকারের বাজেট থেকে এক সেকেলও না পায়। তার এই বক্তব্য ইসরায়েলি রাজনীতিতে ধর্মনিরপেক্ষ এবং ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে চলমান উত্তেজনার ইঙ্গিত আরো স্পষ্ট করে তুলেছে। ইসরায়েলের কান টিভি এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইসরায়েলি সেনাবাহিনী এখন গোলানি এবং গিভাতি ব্রিগেড থেকে প্রশিক্ষণ ছাড়াই সৈন্যদের সরাসরি গাজার ফ্রন্টে পাঠাচ্ছে। গত ডিসেম্বর থেকেই দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, নেতানিয়াহুর সেনাবাহিনীর ব্যারাকগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। সম্প্রতি টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেম পোস্টের মতে গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, প্রায় 20,000 সৈন্যের ঘাটতি রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীতে। তেল আবিব থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা ইয়েদিয়াত আরনোহতের প্রতিবেদনে বলা হয়েছিল, গাজায় দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী চরম চাপে পড়েছে। রিজার্ভ এবং সক্রিয় সদস্যদের সংকট দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এমন সময় কখনো আসেনি যখন ইসরায়েলি শাসন ব্যবস্থার এত বড় সামরিক বাহিনীর প্রয়োজন হয়েছিল। একদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, অন্যদিকে লোহিত সাগরের মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠে ইয়েমেনি বাহিনীর হুটহাট হামলা। মরার উপর খাড়ার ঘা ইসরায়েলি সৈন্য সংকট, সব মিলে বেশ বিপদে রয়েছে নেতানিয়াহুর সরকার, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি লোহিত সাগরে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং মার্কিন নৌবহরের বিরুদ্ধে দুটি পৃথক প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে। এছাড়াও ইসরায়েলে হামলা চালানোর দাবি করেছে হুথি। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে জানান, ইয়েমেনি নৌ ও বিমান বাহিনীর ইউনিটগুলি মার্কিন নৌবাহিনীর নিমোজ ক্লাস জাহাজ এবং অন্যান্য আমেরিকান যুদ্ধ জাহাজের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে, যেখানে বেশ কয়েকটি দেশীয় ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি যুদ্ধ ড্রোন ব্যবহার করা হয়েছে। এই হামলার ফলে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং এর এসকর্টদের উপর দিকে পিছু হটতে বাধ্য হয়। সারি বলেছেন, ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সাদাতে একটি অভিবাসী আটক কেন্দ্রে মারাত্মক মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সারি বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে চলমান
আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী, মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং লোহিত ও আরব সাগরে সমস্ত প্রতিকূল যুদ্ধ জাহাজকে তাড়া এবং লক্ষ্যবস্তুতে পরিণত করা অব্যাহত রাখবে। এছাড়াও ইয়েমেনের ড্রোন ইউনিট ইসরায়েলি ভূখণ্ডের দক্ষিণ দিকের আশকেলন শহরের একটি কৌশলগত অবস্থানে দেশীয়ভাবে উন্নত ইয়াফা মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে হামলা চালায়। ইয়েমেনের সামরিক মুখপাত্র উল্লেখ করেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য এই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে, যেখানে ইসরায়েলি গণহত্যা অব্যাহত রয়েছে। সারি জোর দিয়ে বলেছেন, আমরা লোহিত ও আরব সাগরে ইসরায়েলি অনুমোদিত জাহাজের চলাচল রোধ করতে থাকব এবং মার্কিন আগ্রাসনের মুখোমুখি হব। গাজা উপত্যকায় আমাদের অবিচল ভাইদের প্রতি আমরা সমর্থন অব্যাহত রাখব যতক্ষণ না তাদের বিরুদ্ধে চলমান আক্রমণ বন্ধ না হয় এবং কঠোর অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়। ভারত শাসিত কাশ্মীরে হামলার সন্দেহ ভাজনদের বাড়িঘর বুলডোজার দিয়ে ধ্বংস করে দিচ্ছে সরকার। এই নিয়ে প্রশাসনকে সতর্ক করেছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলো। প্রায় সবাই বলছেন, এমন কিছু করা ঠিক নয় যা মানুষকে নতুনভাবে বিচ্ছিন্ন করে তোলে। উপত্যকার রাজনৈতিক দলের নেতারা বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই অবশ্যই জারি রাখতে হবে, কিন্তু ভুল পদক্ষেপ ঠিক নয়, তাতে হিতে বিপরীত হবে। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর আক্রমণে 26 জনের মৃত্যুর পর জম্মু কাশ্মীর প্রশাসন উপত্যকা জুড়ে কথিত জঙ্গির সন্ধান শুরু করেছে। এই অভিযানে ইতিমধ্যেই বিভিন্ন স্থানে সন্দেহভাজনদের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ি ভাঙার কাজে ব্যবহৃত হচ্ছে বুলডোজার। কোথাও নিয়ন্ত্রিত বিস্ফোরণও ঘটানো হয়েছে। ভেঙে দেওয়া বাড়ির ছবি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কাশ্মীরের অধিবাসীরা বলেছেন, আমাদের বাড়িঘর ভেঙে দেওয়া হলো, আমাদের অপরাধ কি, কোথায় যাব আমরা? এই প্রশ্নেই তোলপাড় হচ্ছে উপত্যকা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই বিচারের উত্তর খুঁজছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ গণমাধ্যমে এই প্রশ্ন তুলে বলেছেন, পহেলগাঁওয়ে ঘটনার পর অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ণায়ক লড়াই চালাতে হবে, মূলে আঘাত করতে হবে, কিন্তু তা করতে গিয়ে যেন ভুল পদক্ষেপ না হয়। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, মনে রাখতে হবে, নিরীহ নিরপরাধ মানুষদের হত্যার প্রতিবাদে উপত্যকার সব মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে রাস্তায় নেমেছে, প্রতিবাদী হয়েছে, নিহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছে। সেই আচরণ স্বতঃস্ফূর্ত। এই সমর্থনকে কাজে লাগানো প্রয়োজন। দেখতে হবে কোনো ভুল পদক্ষেপ যেন না করা হয়, নিরপরাধ কাশ্মীরিদের যেন ক্ষতিগ্রস্ত হতে না হয়। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে দেশটির চরম উত্তেজনা চলছে। গত মঙ্গলবারের এই হামলার ঘটনা ঘিরে পারমাণবিক অস্ত্রধারী চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সংঘাত আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এমনকি সোমবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও এই ঘটনায় ভারতের আক্রমণ আসন্ন বলে শঙ্কা প্রকাশ করেছেন। এশিয়ার দুই প্রতিবেশীর মাঝে চলমান এই উত্তেজনা নিয়ে সোমবার কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। দেশটির মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের এই প্রেসিডেন্ট বলেছেন, পাকিস্তান এবং ভারতের উত্তেজনার প্রশমন চায় তুরস্ক। এরদোগান বলেছেন, আরো ভয়াবহ পরিস্থিতিতে রূপ নেওয়ার আগেই তুরস্ক শীঘ্রই পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায়। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় 25 ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনার পর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়েছে। পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবিও জোরালো হয়েছে ভারতে। কাশ্মীরের দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন নিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভারত। হিমালয় অঞ্চল লাগোয়া ব্যাপক বিতর্কিত এই ভূখণ্ড নিয়ে প্রতিবেশী দেশ দুটি অতীতে দুবার যুদ্ধ করেছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শি জিনপিং এর কঠিন চাল, ভারতীয় বিমান বাহিনীকে অকেজো করে দিল চীন পাকিস্তান। জরুরি ভিত্তিতে অত্যাধুনিক PL-15 অতি দূরপাল্লার বিমান বিধ্বংসী মিসাইল সরবরাহ করল চীন। উত্তেজনা বাড়ালে মোদীকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব, পাক প্রতিরক্ষা মন্ত্রীর হুঙ্কার। পালাচ্ছে ইসরায়েলি সেনারা, কোথায় পালাবে নেতানিয়াহু? একযোগে মার্কিন রণতরী ও ইসরায়েলে হামলা চালালো হুথি যোদ্ধারা। গাজার মতো কাশ্মীরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে বাড়িঘর, রাজনীতিকদের সতর্কতা। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন এরদোগান।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।